স্বাগত শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবার আমরা চলে এসেছি দ্বিতীয় অংশে। প্রথম অংশে আমরা আলোচনা করেছি আমাদের এই বঙ্গভাষা কবিতার এই কবিতা লেখার প্রেক্ষাপট, মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহিনী, যে জীবন কাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি ইংরেজি সাহিত্যের প্রতি প্রবল আকর্ষণেই তার জীবনটা ইংরেজি সাহিত্য রচনার ক্ষেত্রে উৎসর্গ করবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার ভুল ভেঙেছে। তিনি বাংলা সাহিত্যের প্রতি, বাংলা ভাষার প্রতি, বাংলা সাহিত্যের ভান্ডারের প্রতি আকৃষ্ট হয়ে অবশেষে বাংলায় ফিরে এসেছেন এবং বাংলা সাহিত্যকে নানা রকম রত্ন বা সাহিত্য দিয়ে একদম পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা তার জীবন কাহিনীর মাধ্যমেই মূলত কবিতাটা শুরু করেছিলাম। আশা করি তোমরা সবাই প্রথম অংশটা ভালো করে দেখেছো এবং প্রয়োজনীয় তথ্যগুলো লিখে রেখেছো। এখন আমরা দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে আমরা এই কবিতাটি ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করব, যাতে করে তোমার জানা এবং শেখার ব্যাপারটা আরো পরিপূর্ণ হয়। ঠিক আছে? তো আমরা জানি সনেট আমাদের এই বঙ্গভাষা, এই সনেটটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সনেট। সনেটে আমরা জানি 14 লাইন থাকে, তার মধ্যে প্রথম 8 লাইনকে আমরা বলি অষ্টক, যেখানে ভাবের শুরু। তাহলে আমরা প্রথম অষ্টকটা আগে দেখি। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। আমরা এখানে শব্দার্থ যদি দেখতে চাই, আমাদের কাছে মনে হবে কঠিন কঠিন শব্দ। আসলে কঠিন শব্দ না, শব্দগুলো খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো, দেখবে খুব ভালো লাগবে। ওকে, হে বঙ্গ, তিনি বঙ্গ বলতে তো আমরা বাংলা বুঝি, তো তিনি এখানে বঙ্গ বলতে শুধু বাংলা বোঝাননি, তিনি বাংলাদেশ এবং বাংলা সাহিত্য বুঝাচ্ছেন। তারপরে এই বঙ্গ দিয়ে তিনি তিনটা বিষয় বুঝাচ্ছেন। বঙ্গ মানে বাংলা, বঙ্গ মানে বাংলা ভাষা, বঙ্গ মানে বাংলা ভাষার সাহিত্য, তিনটাকে বুঝাচ্ছেন। হে বঙ্গ ভান্ডারে তব, নিশ্চয় মনে আছে আমরা একদম শুরুতেই ভান্ডার দেখিয়েছিলাম, স্টোর রুম, তাই না, যেখানে অনেক কিছু স্টোর করে রাখা হয়। আমরা যেরকম নানা রকম রত্নের ভান্ডার দেখেছি, ঠিক একই রকম ভাবে আমরা বঙ্গের, বাংলা ভাষার, বাংলার, বাংলা সাহিত্যের ভান্ডারটাও দেখেছিলাম, যেখানে কি আছে বিবিধ। বিবিধ মানে হচ্ছে অনেক, নানা রকম। তব মানে তোমার, এই তোমার বলতে কবি কাকে বোঝাচ্ছেন? এই তোমার বলতে কবি আসলে বঙ্গকে বোঝাচ্ছেন। হে বঙ্গ তোমার ভান্ডারে, ভান্ডারে তব মানে তোমার ভান্ডারে আছে বিবিধ রতন, যে তোমার ভান্ডারে নানা রকম রতন আছে। এই রতন আবার কি কোনো ছেলের নাম না, রতন দিয়ে আমরা আসলে রত্ন বুঝি, রত্ন। ঠিক আছে? তাহলে দেখো, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, যে হে বাংলা ভাষা, হে বাংলা বাংলা তোমার ভান্ডারে, তোমার ভান্ডারে আছে নানা রকম বা অসংখ্য পরিমাণ রত্ন। এটা দিয়ে তিনি আসলে বাংলা ভাষা নানা রকম সাহিত্যকে বোঝাচ্ছেন রত্ন হিসেবে। তা সবে, যে সেগুলো থাকা সত্ত্বেও, তা সবে মানে সেগুলো থাকা সত্ত্বেও, যে এত রত্ন তোমার ভান্ডারে থাকা সত্ত্বেও, অবোধ আমি, অবোধ আমরা যাকে নির্বোধ বলি, যে যে কিছুই বুঝে না, নিজেকে সে অবোধ বলেই বলছে, ব্র্যাকেটে রেখেছে নিজেকে নিজে বলার জন্য, যে আমি অবোধ, আমি কি করেছি, আমি অবহেলা করেছি। যে হে বঙ্গ তোমার ভান্ডারে অনেক 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 রত্ন ছিল, আছে, সেগুলো থাকা সত্ত্বেও আমি অবোধ, আমি নির্বোধ ছিলাম, আমি অবোধ ছিলাম, এই জন্য আমি এগুলো অবহেলা করেছি। তিনি নিজেই নিজের আত্মসমালোচনা করছেন যে এই বঙ্গ তোমার ভান্ডারে নানা রকম রত্ন থাকা সত্ত্বেও, সেগুলোর অনেক 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 রত্ন থাকা সত্ত্বেও আমি কি করেছি, আমি অবহেলা করেছি। পরধনে লোভে মত্ত, পরধন, এই পরধন বলতে তিনি বিদেশি সাহিত্যকে বোঝাচ্ছেন বা ইংরেজি সাহিত্যকে বোঝাচ্ছেন, যেটা তার সম্পদ না, তার ধন ছিল না, এটা অন্যের, এটা বিদেশি ভাষার ধন ছিল, এটা আমাদের মাতৃভাষা বাংলার ধন ছিল না। এই জন্য তিনি বিদেশি সাহিত্যকে বা ইংরেজি সাহিত্যটাকে পরধন বলছেন। যে পরধন পাওয়ার লোভে, যে তিনি লোভ করেছিলেন পরধন পাওয়ার জন্য, এই লোভে তিনি হয়ে গিয়েছিলেন মত্ত। মত্তের অর্থ হচ্ছে মাতাল বা উন্মাদ হয়ে যাওয়া। যে আমি পরধন পাওয়ার লোভে, পরধন পাওয়ার লোভে মাতাল হয়ে গিয়েছিলাম, উন্মাদ হয়ে গিয়েছিলাম। তিনি এটা দিয়ে বোঝাচ্ছেন যে বিদেশি ভাষা বা ইংরেজি সাহিত্যকে পাওয়ার লোভে আমি মাতালের মতো হয়ে গিয়েছিলাম। করিনু ভ্রমণ, এবং এই সাহিত্যকে পাওয়ার জন্য আমি করেছিলাম ভ্রমণ, যে আমি নানা দেশে ভ্রমণ করেছিলাম। আমি মাদ্রাজ গিয়েছি কলকাতা থেকে এই সাহিত্যকে পাওয়ার জন্য, আমি ফ্রান্সে গিয়েছি এই সাহিত্যকে পাওয়ার জন্য, আমি লন্ডনে গিয়েছি এই সাহিত্যকে পাওয়ার জন্য, নানা রকম বিদেশে, ইউরোপের নানা দেশে আমি ঘুরে বেরিয়েছি শুধুমাত্র এই পরলোভ ধন লোভে। পরের ধনের লোভে মানে বিদেশি সাহিত্য বা ইংরেজি সাহিত্যের লোভে আমি নানা দেশে ভ্রমণ করেছি।
পরদেশে করিনু ভ্রমণ পরদেশে, লাইনটা আসলে এখানে এসে শেষ হবে যে নানা রকম দেশে বা অন্যের দেশে বা পরদেশে আমি ভ্রমণ করেছি এই পরধন লোভে বা ইংরেজি সাহিত্যের লোভে। ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, এই আচরি মানে আচরণ করা, আচরি মানে আচরণ করা, যে আমি ভিক্ষুকের মতো আচরণ করেছি, আমি ভিক্ষাবৃত্তি করেছি কুক্ষণে খারাপ সময়ে, যে আমি যে সময়টাতে পরদেশে পরদেশে ভিক্ষাবৃত্তি করে বেরিয়েছি পরের ধনটা পাওয়ার জন্যে। তো এটা দিয়ে তিনি বোঝাচ্ছেন যে ইংরেজি সাহিত্য বা বিদেশি সাহিত্যের লোভে আমি যে পরদেশে ভ্রমণ করিয়ে বেরিয়েছি, যেন আমি ভিক্ষুকের মতো এটা আচরণ করেছি, এবং সেই সময়টা আমার জন্য খারাপ সময় ছিল, আমার জন্য কুক্ষণ ছিল, খারাপ সময় ছিল আমার জন্য। তো এইগুলো হচ্ছে তার আত্ম উপলব্ধি, আত্ম সমালোচনা, যে হে বঙ্গ, তোমার ভান্ডারে প্রচুর রত্ন থাকা সত্ত্বেও সেগুলো রেখে আমি অবহেলা করেছিলাম, অবহেলা করে পরের ধনের লোভে আমি মাতালের মতো বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, ভিক্ষুকের মতো সেই খারাপ সময়টা আমার জন্য পার হয়েছে। ওকে, আচ্ছা, তারপর কাটাইনু বহুদিন সুখ পরিহরি, পরিহরি মানে পরিহার করা, পরিহার করে, যে আমি অনেক দিন কাটিয়েছি সুখ পরিহরি, সুখ পাইনি, সুখ পরিহার করে অনেক দিন আমার কেটেছে অনিদ্রায়, আমার ঘুম হয়নি, নিরাহারে আমি আহার করতে পারিনি, সপি সমর্পণ করে দিয়েছি, আমি কি সমর্পণ করে দিয়েছি? আমার কায়, আমার দেহ, আমার মন, যে আমি এই ভিক্ষাবৃত্তি যেটা করেছি পরের ধনের লোভে বা ইংরেজি সাহিত্য পাওয়ার লোভে, ইংরেজি সাহিত্যে বিখ্যাত কিছু হওয়ার জন্য আমি যে পরদেশে ভ্রমণ করেছি, ভিক্ষাবৃত্তি করেছি অসময়ে, আমি যে নানা রকম সুখ পরিহার করে দিন কাটিয়েছি, দিনগুলো কেটেছে আমার অনিদ্রায়, দিনগুলো কেটেছে আমার অনাহারে, খেতে পারিনি, অর্থ অভাবে গেছে আমার জীবন, আমি ঘুমাতে পারিনি, আমার সাংসারিক জীবনে অশান্তি ছিল, এবং সপিকায় মন, যে আমার হৃদয়, আমার মন, আমার দেহ সবকিছু আমি সমর্পণ করে দিয়েছিলাম সেই পরধন পাওয়ার লোভে, বিদেশি সাহিত্যকে পাওয়ার লোভে, বিদেশি সাহিত্যকে পাওয়ার লোভে। মজিনু বিফল তপে, মজিনু মানে হচ্ছে একদম মজে যাওয়া, মানে কোনো কিছুর প্রতি একদম নিমগ্ন হয়ে যাওয়া, যেটাকে আমরা অবসেসড বলি আর কি, যে কোনো কিছুতে আমি একদম মজে গিয়েছিলাম। কিসে মজে গিয়েছিলাম? বিফল তপে, তপে মানে তপস্যা, যে আমি এমন একটা তপস্যায় মজে গিয়েছিলাম যেটা ছিল বিফল, যাতে কোনো ফল পাওয়া যাবে না। তার মানে এই যে ইংরেজি সাহিত্যের প্রতি তার ভালোবাসা ছিল, ইংরেজি সাহিত্যকে পাওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করে গেছেন, তার কাছে মনে হচ্ছে যে আমি একটা বিফল তপস্যা করেছি এতদিন। তপস্যা মানে কোনো কিছু পাওয়ার জন্য যে আমরা তপস্যা করি বা চেষ্টা করি, যেমন তোমরা পড়াশোনা করছো ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য, এই ভালো পড়াশোনাই হচ্ছে তোমার তপস্যা। ওকে, তোমারটা তো বিফল না, তুমি তো সফল হবে, কারণ তুমি ভালো করে পড়লে অবশ্যই পারবে। সে বলছে যে সে মজে গিয়েছিল, সে অবসেসড হয়ে গিয়েছিল এমন এক তপস্যায়, ইংরেজি সাহিত্যকে পাওয়ার তপস্যায়, যেটা ছিল বিফল, কোনো ফল পাবে না। অবরেণ্য বরি, অবরেণ্য মানে যাকে বরণ করা যায় না, যে বরণ করার যোগ্য না। অবরণ্যে মানে যাকে বরণ করা যায় না বা যে বরণ করার যোগ্যই না, যে আমি এমন একটা তপস্যা করছিলাম যাকে আমি বরণ করার চেষ্টা করছিলাম, যেটা অবরণ্য, যেটাকে কোনোভাবে বরণ করার যোগ্যই না, যেটাকে বরণ করা যাবেই না, তাকে আমি বরণ করতে গিয়ে বিফলে আমার তপস্যা গেছে। কেলিনু শৈবালে, কেলিনু মানে হচ্ছে খেলা করলাম, আমি শৈবালের সাথে খেলা করতে গিয়েছিলাম। এই শৈবাল বলতে তিনি আসলে ইংরেজি সাহিত্যটাকে বোঝাচ্ছেন, এই শৈবাল বলতে তিনি ইংরেজি সাহিত্য বা বিদেশি সাহিত্যটাকে বোঝাচ্ছেন, তিনি ইংরেজি সাহিত্য বা বিদেশি সাহিত্যকে বোঝাচ্ছেন, যে আমি শৈবালে খেলা করেছিলাম, শৈবাল নিয়ে খেলা করেছি। শৈবালের খেলা করতে বুঝুই হাত পা নষ্ট হবে, কোনো ফল পাওয়া যাবে না। আমি ভুলে গিয়েছিলাম কমল কানন, কমল মানে হচ্ছে পদ্ম, কানন মানে হচ্ছে বাগান, যে আমি এই পদ্মের বাগান বলতে তিনি আসলে বাংলা ভাষা সাহিত্যকে বোঝাচ্ছেন, যে আমি এই পদ্মের বাগানকে ভুলে, এই পদ্মের বাগান মানে বাংলা সাহিত্যের মতো এই পদ্মের বাগান ভুলে আমি শৈবালে গিয়ে খেলা করেছি। ওকে, সেই হচ্ছে প্রথম 8 লাইন আমাদের অষ্টক, যেখানে ভাবের শুরু হয়। আমরা যদি আবারও একটু করি, তোমরা একটু খেয়াল করো, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, যে আমরা যদি অর্থগুলো একটু তুলে দেই, আবার একটু এই লাইনগুলো দেখি, আশা করি তোমরা একটু নোট করে রেখেছো।
এটা মনে করে রাখবে যাতে করে পরবর্তীতে পড়ার সময় কোনো সমস্যা না হয়। তবে আমরা খুব লাইন বাই লাইন যেহেতু পড়াচ্ছি, আমি মনে করি যে তোমাদের তেমন সমস্যা হবে না। তবে অবশ্যই প্রথম অংশে যে আমরা এটা লেখার ইতিহাসটা বলেছি, প্রেক্ষাপটটা বলেছি, ওটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, হে বঙ্গ, যে হে বাংলা, হে বাংলা, হে বাংলা ভাষা, হে বাংলা ভাষা সাহিত্য, ভান্ডারে তব, তোমার ভান্ডারে আছে বিবিধ রতন, অনেক রত্ন আছে, তা সবে সেগুলো থাকা সত্ত্বেও আমি অবোধ, আমি নির্বোধ, আমি অবহেলা করেছি। পরধন লোভে, মানে ইংরেজি সাহিত্যের লোভে, ইংরেজি সাহিত্যের লোভে আমি ছিলাম মত্ত মাতাল। করিনু ভ্রমণ পরদেশে, আমি অন্যের দেশে পরদেশে নানা রকম ভ্রমণ করেছি। ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, আমি ভিক্ষুকের মতো আচরণ করেছি সেই খারাপ সময়টাতে। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, যে আমি অনেক দিন, বহুদিন আমি কাটিয়েছি সুখ পরিহার করে, সুখ ছাড়া। আমার দিন গিয়েছে অনিদ্রায়, ঘুমহীন অবস্থায়, আমার দিন গিয়েছে নিরাহারে, খাওয়া ছিল না অর্থভাবে। আমি সপি, সমর্পণ করে দিয়েছিলাম আমার হৃদয়, আমার দেহ, সবকিছু। মজিনো বিফল তপে, আমি মজে গিয়েছিলাম, আমি অবসেসড হয়ে গিয়েছিলাম তপস্যায়। কোন তপস্যা? পরধন লোভের তপস্যা, ইংরেজি সাহিত্যের তপস্যা। সেই তপস্যা ছিল একটা বিফল তপস্যা, এটার কোনো ফল লাভ হবে না, আমি বুঝতে পেরেছি। আমি অবরণ্যকে বরণ করতে চেয়েছিলাম, যে বরণ করার যোগ্য না তাকে বরণ করার চেষ্টা করেছিলাম। কেলেনু শৈবালে, আমি শৈবালে খেলা করেছিলাম। এই শৈবাল বলতেও ইংরেজি সাহিত্যকে বোঝানো হচ্ছে। ভুলি কমল কানন, পদ্মের বাগানকে ভুলে, পদ্মের বাগানকে ভুলে আমি শৈবাল নিয়ে খেলা করতে গিয়েছিলাম। এই পদ্মের বাগান বা কমল কানন দিয়ে বাংলা সাহিত্যকে বোঝানো হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম 8 লাইন, যেটাকে আমরা কি নাম দিয়েছিলাম মনে আছে? প্রথম 8 লাইনের নাম হচ্ছে অষ্টক। এখানে কি হয়? এখানে ভাবের প্রবর্তনা হয়, মানে ভাবের শুরু। এখানে ভাবের শুরু, প্রথম 8 লাইন হচ্ছে অষ্টক, যেখানে ভাবের শুরু হয়। আমরা এরপরে চলে যাব শতকে। শতকে কি হয়? ভাবের শেষ। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়া দিলা পরে, কয়ে দিলা পরে। যে স্বপ্নে কুললক্ষ্মী আসছে, এই কুললক্ষ্মী আবার কি? এই কুললক্ষ্মী হচ্ছে একজন দেবী। তার কাজ কি? তিনি আসলে এই যে বাংলার প্রতি তার ভালোবাসা জেগেছে, বাংলা ভাষার যে রত্নের আকর, রত্নের ভান্ডারের প্রতি তার ভালোবাসা জেগেছে, বাংলা ভাষার প্রতি তার একটা আবেগ জেগেছে, এই আবেগ জাগানো ব্যাপারটাকে তিনি কুললক্ষ্মীর মাধ্যমে হয়েছে বলে কবিতায় উল্লেখ করছেন। এই কুললক্ষ্মী হচ্ছে মাতৃভাষা অধিষ্ঠাত্রী দেবী, মানে তার যে মাতৃভাষার প্রতি ভালোবাসা জেগেছে, এটা তার মনে অধিষ্ঠান করে দিয়েছে এই দেবী কুললক্ষ্মী। তিনি কবিতায় কুললক্ষ্মী বলতে তার বাংলার প্রতি যে ভালোবাসা জেগেছে, এটা যেন কোনো একটা দেবী তার মনের মধ্যে স্থান করে দিয়েছে। তিনি কল্পনায় সে দেবীকে কুলদেবী বা কুললক্ষ্মী হিসেবে উল্লেখ করেছেন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়া দিলা পরে, যে স্বপ্নে কুললক্ষ্মী আসছে, এসে আমাকে বলেছে, কি বলেছে? ওরে বাছা, এই বাছা মানে বাচ্চা, মানে ছেলে অর্থে, বাচ্চা অর্থে, কারণ দেবীরা তো সবাইকেই বাছা বলে। এই বৎস, তোমরা তো দেখেছো যে বৎস। ওকে, ওরে বাছা, ওরে বৎস, মাতৃকোষে রতনের রাজি। মাতৃকোষ মানে মাতৃভাষার কোষে, মাতৃভাষার কোষে মানে বাংলা ভাষার কোষে, বাংলা ভাষার ভান্ডারে রতনের রাজি। এই রাজি জিনিসটা আবার কি? এই রাজি মানে হ্যাঁ, অবশ্যই না। এই রাজি মানে হচ্ছে বহুবচন। বৃক্ষরাজি শুনেছ নিশ্চয়ই, বৃক্ষরাজি মানে অনেক বৃক্ষ। এই রতনের রাজি মানে অনেক অনেক রত্ন। এই রাজি বলতে বহু বচন বোঝানো হচ্ছে, রাজি বলতে বহু বচন বোঝানো হচ্ছে, রাজি বলতে বহু বচন বোঝানো হচ্ছে। যে মাতৃকোষে বাংলা ভাষার ভান্ডারে প্রচুর পরিমাণ রত্ন আছে। কে বলছে এটা? কুললক্ষ্মী বলছে স্বপ্নে এসে, যে ওরে মাতৃকোষে, ওরে বাচ্চা, মাতৃকোষে রতনের রাজি, যে হে বৎস, মাতৃকোষে তো প্রচুর পরিমাণ রত্ন আছে। এ ভিখারি দশা, যে তোর আজকে ভিখারি দশা কেন? তবে কেন তো রাজি? যে তোর আজকে যে ভিখারি দশা, অন্যের ধন বা পরধন লোভে তুই যে ভিক্ষাবৃত্তি করছিস, যে ভিখারির মতো আছিস, এই দশা কেন তো রাজি? যে তোর মাতৃভাষার ভান্ডারে প্রচুর পরিমাণ রত্ন আছে, ওগুলা রেখে এই পরদেশে তোর ভিক্ষুকের মতো দশা কেন? কুলদেবী তাকে স্বপ্নে বলছে। যা ফিরি, কুললক্ষ্মী তাকে অর্ডার দিচ্ছে, যা ফিরি, তুই ফিরে যা। অজ্ঞান তুই, তুই অজ্ঞান। এই অজ্ঞান মানে সেন্সলেস না, তোর জ্ঞান নাই, তোর জ্ঞান ছিল না, এই জ্ঞান মানে সেন্স বুঝাচ্ছে না।
বাংলা ভাষাকে বোঝার ক্ষমতা, সাহিত্যকে উপলব্ধি করার ক্ষমতাকে বোঝানো হচ্ছে। যে অজ্ঞান তুই বাংলা সাহিত্য, নিজের ভাষা, নিজের সাহিত্যকে বুঝতে পারিসনি, তুই অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, যে তুই ঘরে ফিরে যা। এই ঘরে ফিরে যা মানে কোথায় ফিরে যা? বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে ফিরে যা। তার মনে এই যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বা আবেগটা জেগেছে, তিনি এই জেগে ওঠাটাকে মাতৃভাষা অধিষ্ঠাত্রী দেবী হিসেবে কুললক্ষ্মীকে কবিতায় উল্লেখ করেছেন, এবং তিনি যেন স্বপ্নে এসে তাকে আদেশগুলো দিচ্ছেন। আসলে স্বপ্নে আসছিল? আরে না, এটা তুলনা করে বলেছেন বা একটা উপমা দিয়ে বলেছেন আর কি। তো এই কুললক্ষ্মীর আদেশ পেয়ে তিনি, এই কুললক্ষ্মী বলতে তার মন তাকে তার আবেগ ভালোবাসাটা বাংলার প্রতি যে প্রদর্শন করেছে, বাংলার প্রতি যে তার মনটা নতুন করে একটা আবেগ আকর্ষণের তৈরি করেছে, সেই বিষয়টাই তিনি যেন এখানে কুললক্ষ্মীর মাধ্যমে প্রকাশ করেছেন। কুললক্ষ্মী বলছে, ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, বাংলা ভাষা বা মাতৃভাষার ভান্ডারে প্রচুর রত্ন আছে, এই ভিখারি দশা তবে কেন তো রাজি? যে আজকে তোর এই ভিখারির মতো দশা কেন? তুই ফিরে যা, তুই একটা অজ্ঞান, তুই ফিরে যা ঘরে, বাংলা ভাষায় ফিরে যা, বাংলা সাহিত্যে ফিরে যা। তো তিনি যখন এই কুললক্ষ্মীর আদেশ পেলেন স্বপ্নে, তিনি যেভাবে বলছেন, তখন তিনি খুশি হলেন। খুশি হয়ে বললেন, পালিলাম আজ্ঞা সুখে। পালিলাম মানে পালন করলাম। পালিলাম মানে পালন করলাম। কি পালন করলাম? আদেশ। আজ্ঞা মানে আদেশ, যে আমি খুব সুখের সাথে আমি আজ্ঞা বা আদেশ পালন করলাম। কার আদেশ? কুললক্ষ্মীর আদেশ। এই কুললক্ষ্মীর আদেশ আমি পালন করলাম সুখে। পাইলাম কালে, যখন আমি পেয়েছি, যে সময়টাতে পেয়েছি, যে সময়টাতে আমি পেয়েছি কুললক্ষ্মীর এই আদেশ বাংলা সাহিত্যে ফিরে যাওয়ার জন্য, সেই সময়টাতে আমি যেন সুখে এটা পেলাম। মাতৃভাষা রূপ খনি, যে আমাদের মাতৃভাষা, আমাদের বাংলা, এটা যেন একটা খনির মতো। একটা খনিতে যেরকম নানা রকম রত্ন লুকিয়ে থাকে, একটা খনিতে যেরকম নানা রকম রত্ন, মূল্যবান পাথর, মূল্যবান রত্ন লুকিয়ে থাকে, ঠিক একই রকম ভাবে আমাদের মাতৃভাষা, আমাদের বাংলা যেন কার মতো? রূপ মানে মতো, কার মতো? একটা খনির মতো, যেখানে আমাদের এই মাতৃভাষার মতো খনিটা কি হয়ে আছে? পরিপূর্ণ হয়ে আছে। কি দিয়ে? নানা রকম মণিজাল দিয়ে। এই মণিজাল আবার কি? এই মণিজাল মানে হচ্ছে নানা রকম রত্ন, যেখানে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের এই মাতৃভাষার ভান্ডার, আমাদের এই বাংলা ভাষার ভান্ডার, আমাদের এই বাংলা সাহিত্যের ভান্ডার নানা রকম মণিজাল দিয়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তিনি যেন এই কুললক্ষ্মীর আদেশ পেয়ে সুখের সাথে সেই মাতৃভাষার রূপ খনি, যেটা পূর্ণ হয়ে আছে মণি বা পরিপূর্ণ জালের মতো ছড়িয়ে ছিটিয়ে, সেটাকে তিনি যেন সুখের সাথে পেলেন সেই সময়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের শতক, সনেটের সর্বশেষ 6 লাইন। যে শতকে কি থাকে? ভাবের শেষ। তাহলে অষ্টকে আমরা দেখেছি ভাবটা শুরু হয়ে যাচ্ছে, শতকে এসে ভাবটা শেষ হয়েছে। ঠিক আছে? তাহলে মাইকেল মধুসূদন দত্ত তার জীবদ্দশায় তিনি তার সাহিত্য চর্চার বেশিরভাগ সময়টাই ইংরেজি সাহিত্যের পিছনে ব্যয় করেছেন। কলকাতা থেকে মাদ্রাজে গিয়ে চেষ্টা করেছেন, ফ্রান্সে গিয়ে চেষ্টা করেছেন, লন্ডনে ব্যারিস্টারি পড়তে গিয়ে সেখানেও চেষ্টা করেছেন, ফিরে এসে আবারও চেষ্টা করেছেন। তার জীবনে সাহিত্য চর্চার সময়টাকে যদি আমরা ভাগ করি, বেশিরভাগ সময়টা তিনি ইংরেজি সাহিত্যের পেছনে ব্যয় করেছেন, কিন্তু ইংরেজি সাহিত্য তাকে আসলে ওরকম কিছুই দেয়। কিন্তু তার জীবনের শেষ 7টি বছর, মাত্র 7টি বছর তিনি বাংলা সাহিত্যকে দিয়েছেন, এবং এই 7 বছরে তিনি বাংলা সাহিত্যের জন্য যা কিছু করেছেন, আমরা প্রথম অংশে দেখেছি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, বাংলা সাহিত্যের প্রথম প্রহসন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি, বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিতা, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিতা, বাংলা সাহিত্যের প্রথম সনেট, আরও নানা রকম বিষয় বাংলা সাহিত্যে তিনি প্রথম এনেছেন। এবং এই যে তার জীবনের বেশিরভাগ সময়টা তিনি ইংরেজি সাহিত্য, যেটাকে তিনি পরধন বলছেন, এই পরধন লোভে তিনি যে মত্ত হয়ে সারা দেশ, সারা পৃথিবী, সারা ইউরোপ, যত রকমের অনেক দেশকে বোঝাচ্ছি আর কি, এই যে অনেক জায়গায় ঘুরে ফিরিয়েছেন, তিনি মনে করছেন এটা তার জন্য একটা ভিক্ষাবৃত্তি ছিল, ভিক্ষুকের মতো তিনি কাটিয়েছেন। কিন্তু যখনই তিনি কুললক্ষ্মীর মাধ্যমে আদেশপ্রাপ্ত হলেন, তখনই তিনি বাংলা সাহিত্যে ফিরে আসলেন, এবং খুব সুখের সাথেই ফিরে আসলেন বাংলা সাহিত্যে। এবং বাংলা সাহিত্যের যে ভান্ডার,
যে মাতৃভাষার খনি, যে মাতৃভাষা একটা খনির মতো, যেখানে নানা রকম মণি মুক্তা, নানা রকম দামি পাথর, যেগুলো আমাদের তুলনা হিসেবে আমাদের বাংলা সাহিত্যের নানা রকম বিষয়কে বোঝাচ্ছে, সেগুলোর মাধ্যমে তিনি যেন তার সাহিত্যের প্রতি তার যে ভালোবাসা আকাঙ্ক্ষা সেটাই পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ, ভালোভাবে কবিতাটি উপলব্ধি করার চেষ্টা করবে। আমরা নিজেরা গ্লোবালাইজেশনের জন্য হয়তো ইংরেজি ভাষা শিখছি, আমাদের এটা প্রয়োজন আছে, বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই আছে, কিন্তু আমরা বাংলাকে যেন ভুলে না যাই। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। আমরা যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, ওভারঅল মাতৃভাষাকে আমরা যদি শ্রদ্ধা করি, আমরা যদি ভালোবাসি, তাহলে সত্যিকার অর্থেই আমাদের হৃদয় আবেগতাড়িত হবে ভাষার জন্য, দেশপ্রেমের জন্য। সবার মধ্যে দেশপ্রেম জাগুক, বাংলা ভাষার প্রতি সবার ভালোবাসা জাগুক আরও বেশি, আরও বেশি, আরও বেশি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।